শুরুতে ত্রিদেশীয় সিরিজের খবর। সম্ভাবনা জাগিয়েও আবারও সে নিউজিল্যান্ডের কাছে বিদেশের মাটিতে হারতে হলো বাংলাদেশকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে কিউইদের কাছে 4 উইকেটে হেরেছে টাইগাররা। প্রথমে উইকেটে 257 রান করে বাংলাদেশ, জবাবে 6 উইকেট খুঁয়ে জয়ের বন্দরে পৌঁছায় কিউইরা। ম্যাচ সেরা হয়েছে নিউজিল্যান্ডের জিমি নিশাম। শুক্রবার আসরে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। 34তম ওভারের শেষ বল। জেমস নিশামের এলবিডব্লিউ জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ না থাকলেও রিপ্লেতে স্পষ্ট বোঝা যায় ব্যাটসম্যান আউট ছিলেন। তখনও জয় থেকে 96 রান দূরে কিউইরা। 8 রানে অপরাজিত থাকা নিশাম আউট হলে ম্যাচের গল্পটা হতে পারত ভিন্ন, কারণ সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ওই নিশামই। তার 52 রানের ইনিংসটাই জয়ের পথ সহজ করে দেয় নিউজিল্যান্ডের। ক্লন্টার্ফ ক্রিকেট গ্রাউন্ডে 250 বা তার বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। বাংলাদেশের দেয়া 258 রানের টার্গেটে ব্যাট করতে নামার আগে হয়তো এই তথ্য জানা ছিল না দু দলের কারোরই। দুই কিউই ওপেনার লাথাম ও রংকে শুরুটাও করেন বেশ সাবধানী। এই জুটির ব্যাট থেকে আসে 39 রান। আইপিএল ফেরত মুস্তাফিজের বলে ফিরে যান রংকি। এরপর অধিনায়ক লাথামের সঙ্গে 41 রানের জুটি গড়েন ওয়ার্কার। বেশ সাবলীলভাবে খেলে লাথাম তুলে নেন ক্যারিয়ারের 7ম 50। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে দারুণ এক ডেলিভারিতে লাথামকে 54 রানে ফেরান রুবেল হোসেন। দলীয় 147 রানে অভিজ্ঞ রস টেইলরকে মুস্তাফিজ ফেরালে উকি দেয় বাংলাদেশের জয়ের সম্ভাবনা। কিন্তু ব্রুম ও নিশামের 80 রানের জুটিতে ফিকে হয় বাংলাদেশের সেই স্বপ্ন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ম্যাচ জিতে নেয় 4 উইকেটের ব্যবধানে। এর আগে অধিনায়ক মাশরাফির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার দিনে দল থেকে বাদ পড়েন তাসকিন আহমেদ। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালোই করেন তামিম ও সৌম্য। পাওয়ার প্লেতে তারা দুজনে মিলে তোলেন 69 রান। কিন্তু এরপরই হয় ছন্দপতন। দেখে শুনে খেলতে থাকা তামিম ব্যক্তিগত 23 রানে আউট হবার পর আগের ম্যাচের ব্যর্থতার ধারাবাহিকতায় 1 রানেই ফিরে যান সাব্বির। তবে আগ্রাসী ব্যাটিং করে ঠিকই ক্যারিয়ারের 5ম 50 হাঁকান সৌম্য। যদিও ইস্টথে নিয়ন্ত্রিত বোলিংয়ে 15 রানের ব্যবধানে সৌম্য এবং সাকিবকে হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগাররা। সেখান থেকে প্রতিরোধ গড়ে দলকে চ্যালেঞ্জিং স্কোরের পথ দেখান মুশফিক ও মাহমুদুল্লাহ জুটি। দুজনে 50 তুলে নেন। তবে ইনিংসগুলো বড় করতে পারেননি। মুশফিক 55 ও মাহমুদুল্লাহ করেন 51 রান। কার্যকরী 41 রানের ইনিংস খেলেন মোসাদ্দেক। শেষ পর্যন্ত বাংলাদেশ 257 রানের পুঁজি পেলেও তা বিদেশের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথম জয়ের জন্য যথেষ্ট ছিল না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে দলীয় পারফরমেন্সে সন্তুষ্ট নন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশেষ করে পরবর্তী ম্যাচে জয়ে ফিরতে হলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং আরো ভালো করতে হবে বলে জানান তিনি। And obviously top order-এর ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পেরেছে। এছাড়া মুস্তাফিজ ও রুবেল দারুণ বোলিং করেছে। এই সবই ছিল ম্যাচের ইতিবাচক দিক। কিন্তু দিন শেষে আমরা ম্যাচ হেরেছি, তাই আমি হতাশ। আসরের বাকি ম্যাচে জয়ের ধারায় ফিরতে হলে অবশ্যই আমাদের ব্যাটিং ও বোলিং এ মনোযোগ দিতে হবে, নয়তো এভাবেই ফলাফল মেনে নিতে হবে। ডিফেন্ডিং 250। দর্শক, আপনাদের আগেই জেনেছিলাম বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সুমন ভাই, মাশরাফি কিন্তু বলছিলেন যে ব্যাটসম্যানরা ঠিকমতো জ্বলে উঠতে পারেনি বা বোলারদেরও পারফরমেন্স ঠিকমতো ছিল না। আপনার চোখে আসলে কি মনে হয় যে এই ম্যাচ হারার কারণটা কি, বা রান কি 15-20 রানকে বাংলাদেশ একটু কম করে ফেলেছিল কিনা? 15-20 রান করতে পারলে ডেফিনেটলি অনেক কাজে লাগতো। অবভিয়াসলি আমরা যেভাবে স্টার্ট করেছিলাম, মিডল ব্যাটসম্যান যে ব্যাট করছিল, শেষের দিকে কিন্তু আমরা রান একদম করতে পারিনি। ইটস বিন প্রবলেম আমাদের জন্য কিছুটা, যে আমাদের টেইল থেকে আমরা খুব একটা রান করতে পারি না। আমাদের আসলে ওরকম হার্ড হিটিং ব্যাটসম্যান নেই, যেটা মিসিং। অনেক দলেই শেষের দিকে ব্যাটসম্যান থেকে অলরাউন্ডার থাকেন যারা শেষের দিকে এসে যেটা আমাদের আসলে মিসিং। আমাদের করতে হলে যারা ব্যাটসম্যান তাদেরকেই করতে হয়, সেটা সব দিন হবে না। আমাদের ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছিলেন, তো পরের দিকে যে লাস্ট 3-4 ওভার্স কিন্তু আমাদের প্রত্যাশিত রানটা আসেনি। লাস্ট 4 ওভারে মাত্র 23 রান। 4 ওভার অ্যাটলিস্ট আপনি যদি 40 করতে না পারেন, অ্যাটলিস্ট 35 রানস আপনার করা উচিত। তাহলে কিন্তু হয়তো মনে হবে যে টার্গেটটা খুব বেশি না, কিন্তু অবভিয়াসলি এই 15-20 রান কিন্তু এট দ্য এন্ড কিন্তু অনেক বড় একটা ব্যবধান করে তুলে দেয়। সেক্ষেত্রে আমরা দেখলাম যে বাংলাদেশের ব্যাটসম্যান বড় জুটি করতে পারেনি। মানে শুরুতে তামিম আর সৌম্য একটা স্টার্ট দিয়েছিল ভালো, কিন্তু এরপর কিন্তু একজন ব্যাটসম্যান আসছে আরেকজন আউট হচ্ছেন, এরকম একটা মানে কোনো ব্যাটসম্যান বড় রকম জুটি করতে পারেনি। পরের দিকে এসে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক একটা ভালো জুটি করেছিলেন। তো এটার কারণটা কি হতে পারে? বাংলাদেশের ব্যাটসম্যানরা তো প্রস্তুতি ম্যাচ থেকেই কিন্তু ব্যাটিং এর সুযোগ পেয়ে আসছেন, যতগুলো ম্যাচ খেলেছেন। বোলাররা হয়তো সুযোগ পায়নি, ব্যাটসম্যানরা কিন্তু প্রতি ম্যাচে ব্যাটিং এর সুযোগ পেয়েছেন। তারপরেই বোঝা পড়ার সমস্যাটা বা জুটি কেন হচ্ছে না? ওয়েল, দিস ইজ ওয়ান অফ দ্য ম্যাচ। প্রথম ম্যাচ দিয়ে আসলে বাকি তারা কি ভুল করছেন এত কিছু ক্যালকুলেশনের মধ্যে আমি যেতে চাই না।
বাট আমাদের এখান থেকে শিক্ষাটা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের নেক্সট ম্যাচগুলো কাজে লাগবে। ক্রিকেটে কিন্তু হ্যাঁ 11 জনের খেলা, 10 জন ব্যাটিং করে, বাট আপনি যে ভালো করবে তার কিন্তু দায়িত্ব সে শেষ করে আসে। বাট ইউ নেভার নো যে পরে ব্যাটসম্যানরা রান করে। হ্যাঁ আমরা 6 জন ব্যাটসম্যান খেলি, 8 জন ব্যাটসম্যান খেলি, কিন্তু রান কিন্তু 2 জন কি 3 জন ব্যাটসম্যান করবে। যেদিন যেই 3 জন রান করবে তাদের উপর কিন্তু দায়িত্বটাকে রেসপন্সিবিলিটি থাকে তারা সেটা শেষ করে আসার। শুরুর দিকে কিন্তু সৌম্য ব্যাটেড ভেরি ওয়েল, খুব ভালো ব্যাটিং করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু শেষ করে আসতে পারে, তার দায়িত্বটা আরেকজন ছেড়ে এসছে। এই জিনিসগুলি কিন্তু আমাদের ঠিক করতে হবে, কারণ আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক হাই ইন্টেন্সিটি ম্যাচ থাকবে, সেখানে কিন্তু আমরা এই ভুলগুলি করলে কিন্তু আমরা ফিরে আসতে পারবো না। আমার মনে হয় যে আমি জানি না মনোসংযোগের একটা ব্যাপার আর থাকবে কিনা, কারণ এখানে কিন্তু শুরুতে ব্যাটিং করাটা অনেক ডিফিকাল্ট থাকে, কিন্তু আপনি একবার সেট হয়ে গেলে কিন্তু ব্যাটিং করাটা লট ইজিয়ার হয়ে যায়। টস ভাগ্যটাও কিন্তু বাংলাদেশের মানে পক্ষে থাকছে না। হ্যাঁ, বাট আমার মনে হয় টসে আগে ব্যাটিং করে খুব একটা সমস্যা কিন্তু আমাদের হয়নি। শুরু সমস্যা কিন্তু নতুন বলটায় ফার্স্ট 10 ওভার্স, প্রথম 10 ওভার কিন্তু আমরা খুব ভালো খেলেছি, যেটা হলে আমাদের যে ব্যাটসম্যানগুলি রান করছিল তারা সেটাকে ক্যারি করতে পারেনি। আজকে সারপ্রাইজ যে আমরা এই কন্ডিশনে স্পিন বলটা ভালো খেলতে পারছি না, এটা আমাকে একটু আশ্চর্য করেছে। কন্ডিশনের কথা বলছেন, বাংলাদেশ তো বেশ আগে থেকেই গেল, এতদিনে তো কন্ডিশনের সঙ্গে কোপ আপ করে নেওয়ার কথা, দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে দেন, আবার আয়ারল্যান্ডেও আছে। আয়ারল্যান্ড ইংল্যান্ড কন্ডিশন একটু ডিফারেন্ট, আয়ারল্যান্ড উইকেট একটু সফট, আয়ারল্যান্ড ঠান্ডা বেশি, বলের সিম মুভমেন্ট বেশি করে। বাট আমি সারপ্রাইজ এই জন্য যে এখানে স্পিন বল খেলাটা এত টাফ হওয়ার কথা নয়, এখানে হয়তো সিম বল নিয়ে আমরা সিম বোলারদের বাংলাদেশ বেশ ভালোই খেলেছে, খুব ভালো খেলেছে, এবং দুজন স্পিনারকে ভালো খেলতে পারে, সেখানে কিন্তু আমাদের ম্যাচটা আমাদের হাত থেকে সরে গেছে, উল্টা হওয়ার কথা ছিল, কারণ এখানে কিন্তু স্পিনিং কন্ডিশন কিন্তু না, বলার তো টার্ন করে না, বল ইভেন বাউন্স থাকে, সেই স্পিনার দ্বারা ভালো হ্যান্ডেল করতে পারেনি আজকে। যদি বলে বাংলাদেশের পেস বোলাররা অনেকদিন পর যদি বলে একটা সুন্দর উইকেটে বল করার সুযোগ পেলেন, রুবেল অনেকদিন পর দলে ফিরলেন এবং ভালো বল করেছেন, মুস্তাফিজেরও একই বিষয় যে আইপিএল এ ছিলেন কিন্তু তেমন ম্যাচ খেলতে পারেননি, অনেকদিন পর সেই শ্রীলঙ্কা সিরিজের পর আবার খেললেন, তাদের পারফরমেন্সের মূল্যায়নটা কেমন কিভাবে করবেন? আমাদের জন্য খুব পজিটিভ বিষয় আজকে আসলে এই ম্যাচটা থেকে, যদি আমরা ম্যাচটা হেরেছি, সব ম্যাচে নেগেটিভের পাশাপাশি কিছু পজিটিভ দিকটাও থাকে। আমাদের মধ্যে আজকে মনে ওয়ান অফ দ্য পজিটিভ বিষয় যেটা ছিল সেটা হলো মুস্তাফিজ এবং রুবেল হোসেন, দুজন কিন্তু দারুণ বোলিং করেছে। মুস্তাফিজ কিন্তু অনেকে চিন্তা করছেন, বাট আজ অলওয়েজ শিওর অ্যাবাউট হিম যে ও আসলে ইজ এ ক্লাস, ও আসলে খেলতে, যেটা হয় অপারেশন পরে হয়তো একটু রিদমটা পেতে অসুবিধা ছিল না কিছুদিন, বাট ইটস গুড টু সি যে আজকে ও ঠিক আগের মতো না হলো, হি ইজ গেটিং হিজ রিদম ব্যাক, এবং খুব ভালো বল করেছে। রুবেল হোসেন ওয়ান অফ আওয়ার বেস্ট বোলার, এই কন্ডিশনে কিন্তু বোলিংটা খুব ইম্পর্টেন্ট হয়, খুব ভালো বোলিং করেছে। অবভিয়াসলি লিটল বিট ডিসঅ্যাপয়েন্টেড উইথ মাশরাফি, বাট আবার বললাম একটা ম্যাচ না আসলে এত চিন্তা ভাবনা করা ঠিক হবে না আমাদের। তবে সামনে আরো 2টি ম্যাচ আছে, এরপরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি, সবাই বলছিল যে টুর্নামেন্টটাতে ভালো করলে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা অবশ্যই কাজে দিবে, এবং আক্ষরিক অর্থেই সেটি হয়তো বা কাজে দিবে। পরবর্তী ম্যাচটা আয়ারল্যান্ড, একটু হেরে গেলে অবশ্যই দল একটু ব্যাকফুটে থাকে, একটু কি যদি আয়ারল্যান্ডও হেরেছে নিউজিল্যান্ডের কাছে, তো ওই ম্যাচটা কি বাংলাদেশের জন্য কিছুটা কি চাপ থাকবে, নাকি আপনার মনে হয় যে জাস্ট আপনি যেটা বলছেন বারবার যে একটা ম্যাচ ভুলে গিয়ে নতুন ম্যাচ শুরু করবে? চাপটা তো অবশ্যই থাকবে, ডেফিনেটলি। আমি আসলে ভুলে যেতে চাই না, আমি চাই না ওরা ভুলে যাক, আমি চাই ওরা এই শিক্ষাগুলি কাজে লাগাক, মানে এই ম্যাচটার শিক্ষাগুলি কাজে লাগাক, প্রথম ম্যাচটার শিক্ষাগুলি কাজে লাগাক। আমাদের জিততে হবে ডেফিনেটলি, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা যদি ভালো করতে চাই, এই টুর্নামেন্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আয়ারল্যান্ডের সাথে ম্যাচটা আসলে আমি চাই যে ফ্রি খেলতে, আমি টেনশন নিয়ে খেলতে চাই না যে ছেলেরা টেনশন নিয়ে খেলুক, বিকজ উই আর গুড এনাফ ক্রিকেটার্স, আমাদের অনেক ভালো ভালো ক্রিকেটার আছে, তাহলে তাদের প্রত্যাশা পারফর্ম করে তাহলে আসলে আমাদের বাকি দিনে ভাবতে হবে না। আমাদের কিন্তু আমরা তখনই ভালো খেলি যখন আমরা কেয়ারফ্রি ক্রিকেট খেলি। কেয়ারফ্রি মিনস আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করি। আমরা যখন টেনশনে বেশি হিসাব নিকাশ করে খেলতে চাই, তখনই আসলে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পাওয়া যায় না। মাহমুদুল রিয়াদের একটু কথা বলতে চাইবো যে গত ম্যাচেও যেটা পরিত্যক্ত হয়েছিল, কঠিন সময় তিনি উইকেটে ছিলেন, তামিমকে একটা ভালো পার্টনারশিপ করেন। আজকের ম্যাচেও আমরা দেখেছি দল কত স্কোর করবে সেটা নিয়ে যখন একটা চ্যালেঞ্জিং স্কোর পাবে কিনা এমন সময় মোসাদ্দেককে নিয়ে দায়িত্বশীল একটা ইনিংস খেলেন, এবং 2 ম্যাচেই কিন্তু বলা যায় যে বাংলাদেশের শুরুটা ভালো হয়েছিল, মানে তামিম বা 2 জন ওপেনার তামিম সৌম্য ভালো করেছিল, কিন্তু মিডল অর্ডারে মাহমুদুল্লাহর ভূমিকাটা কেমন দেখছেন যে সামনের 2 ম্যাচে প্লাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে?